আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিনের মতো আবারও আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। আজকে আমার টপিকটা দেখছেন যে যেই জিনিসটার জন্য হাজারো যুবক, তার ফ্যামিলি, তার ভালোবাসার মানুষ, তার আশেপাশের আত্মীয় স্বজন যাই বলেন না কেন, সব থেকে তার খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তার বাবা মা, তাদেরকে ছেড়ে তারা প্রবাসে। আজকে আমি আপনাদেরকে ওই জিনিসটা দেখাবো, কোন জিনিসটার জন্য তারা আসলে বাবা মা, তার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তারা প্রবাসে। ওই জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো, যেহেতু ওই জিনিসটা আমি অ্যাকচুয়ালি তিল করে ওইটা আমিও কিছু সংখ্যক জমাইছি। এটা হচ্ছে আমার ধরতে পারেন যে 2 টাকা 1 টাকা এরকম করে ওইটা আমি করছি। ওই জিনিসটা আর কি আমি আপনাদেরকে আগে দেখাই যে কেন হাজারো যুবক, হাজারো মানুষ প্রবাসে শুধুমাত্র একটি জিনিসের কারণ। ওই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। ওইটা আমি একটু নিয়ে আসি, আপনারা একটু থাকেন আমার সাথেই দেখার জন্য। রাখবে চিরদিন খুব সহজে যদি আমরা প্রতিদিন। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। এটাই আপনাদেরকে দেখাবো। সো যে জিনিসটার কারণে হাজারো যুবক, তারা তার ফ্যামিলি বলেন, তার আত্মীয় স্বজন বলেন, বাবা মা বলেন, তাদের সবকিছু সবাইকে ছেড়ে তারা এই দূর প্রবাসে পড়ে আছে। ওই জিনিসটা অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদেরকে দেখাবো। শুধু এই জিনিসটার জন্য কিন্তু মানুষ শুধু প্রবাসী থাকে না। অ্যাকচুয়ালি আপনারা বলতে পারেন যে আমাদের বাংলাদেশেও এখন অনেক যুবক বলেন, অনেক মানুষ বলেন, সবাই কিন্তু আপনার বেকার, যারা বেকারত্ব বোধ করতেছে। সেটার নাম হচ্ছে টাকা। আর এই টাকা আমরা কেন আর্ন করি আপনারা জানেন। সেটা হচ্ছে আমাদের যদি ক্ষুধা না লাগতো আমরা কিন্তু টাকা আর্ন করতাম না। সেটা হচ্ছে, আমি একটু আপনাদেরকে যদি ভালোভাবে দেখাই, সেটা হচ্ছে এই জিনিসটা। এটার জন্য আমরা অনেক কষ্ট করি, অনেক কিছু করি শুধু এই জিনিসটার জন্য। সে যেই টাকাগুলো আপনারা দেখতেছেন, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমি যখন বাইরে খাবার কিনতে যাই বা কোনো কিছু করি, তখন এই টাকাগুলো আমি 2 টাকা 1 টাকা বলতে পারি, এভাবে করে জমিয়েছিলাম। আর এখানে কত টাকা হলো সেটা আমি জানি না, কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর এই একটাই কারণ যে আপনারা হয়তো বলতে পারেন যে টাকা দেখাইতেছে, এরকম কিছু না। আসলে যারা হাজারো হাজারো যুবক এবং হাজার হাজার প্রবাসী বিদেশ থাকে, শুধু একটি মাত্র জিনিসের জন্য, এই যে এই টাকার জন্য, শুধু এই টাকার জন্য তারা বিদেশ করতেছে। এছাড়া আপনার যদি তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতো, আর এই টাকার জন্যই তাদের আজকে দেশ ছেড়ে বিদেশ আসা। ফ্যামিলি বলেন, বাবা মা বলেন, আত্মীয় স্বজন বলেন, নিজের যত ছোটবেলার বন্ধু বলেন, ফ্রেন্ড সার্কেল যাই বলেন, সবাইকে ছেড়ে শুধুমাত্র একটি জিনিসের জন্য আজকে আমরা দেশ ছেড়ে বিদেশে। কষ্টটা তখনই মানুষের লাগে যখন তার বাসা বাড়ি বা ফ্যামিলির কথা মনে পড়ে, কিন্তু যখন সে তার যে শ্রম, সে তার শ্রমের টাকাটা পায়, তখন তার কাছে কিন্তু এই খারাপটা লাগে না। কেননা সে কিন্তু সারা মাস কষ্ট করার পরে আপনার এই টাকাটা আর কি জমিয়েছে, আর এই টাকার জন্য মানুষ কত কি করতেছে।
কেউ খেতে পারতেছে না, কারো খাওয়া দাওয়া বন্ধ, কেউ আবার এই টাকার জন্য রাস্তায় কান্নাকাটি করতেছে, কেউ আবার এই টাকার জন্যই তার ফ্যামিলির লোকদের চিকিৎসা করাতে পারছে না, অসুস্থ হয়ে মারা যাচ্ছে। এবং আমরা যারা প্রবাসী, আমরা এই টাকার জন্য দেশ ছেড়ে আজকে বিদেশে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আর্নিং করে পাঠাইতেছি, আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াইতেছি। টাকা তো ঠিকই থাকে আসলে মানুষের কাছে, কিন্তু ভালোবাসাগুলো আর থাকে না। তখন আর কি দেখা যায় যে আপনার যে কষ্টের ফলন, এটা নতুন টাকা, এটা হয়তো বা পুরাতন টাকা মালয়েশিয়ার। সো অ্যাকচুয়ালি যে কারণে আজকে এটা খুললাম যে অনেকদিন যাবত জমাইতেছি, আজকে দেখবো যে এখানে কত টাকা হয়েছে, এই কারণে খুললাম। আমি 10টা করে এভাবে আলাদা করব। আসলে মূলত আজকে আমি আরো আগে থেকেই ভাবছিলাম যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব বা কথা বলবো, যে আমি কিছু কিছু সেভিং করতেছি। যেমন মনে করেন যে আমি বাইরে খাবার কেনার পরে যে টাকাটা বাঁচে, খুচরো টাকা, অথবা এখানে দেখেন এই টাকা ছাড়াও কিন্তু ওরা বলে, আমরা যে কয়েন বলি, কয়েনকে আপনার মালয়েশিয়াতে ওরা বলে শিলিং। আমার এখানে শিলিংও আছে অনেক। এই যে দেখুন অনেকগুলো শিলিং আছে, এগুলো হচ্ছে মালয়েশিয়ার কয়েন। আপনার আমাদের দেশে তো কয়েন আছে, আর এটা হচ্ছে ওদের দেশের কয়েন, ওরা এটাকে শিলিং বলে। তো অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম, আর যার কারণে আজকে এটা করলাম, বললাম এটা আপনাদেরকে, যে একমাত্র এই জিনিসটার কারণে, এই টাকার কারণে আমরা সারা জীবন এত কষ্ট করে যাই। টাকা আমাদের লাগবে, শুধু আমাদের না, সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের টাকা লাগে, প্রত্যেকটা মানুষের টাকা আপনার দরকার পড়ে। কেননা টাকা ছাড়া আপনার চলাফেরা বলেন, যা কিছু বলেন, আপনার খুবই কষ্টকর। শুধু কষ্টকর বলতে গেলেও ভুল। আপনার কাছে যদি টাকা না থাকে, শুধু সমাজের মানুষ নয়, আপনি সব জায়গায় আপনার কোনো দাম নেই, আপনি সস্তা, আপনাকে সবাই সস্তা মনে করবে। আর এই টাকার জন্যই সবকিছু সারা পৃথিবীতে আপনি যাকে বলেন, আপনার পরিবার পরিজন বাহিরে যা কিছু বলেন সবাই, আপনি যদি বেকার থাকেন অথবা আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার ফ্যামিলিতেও আপনার কিন্তু ওইরকম একটা দাম থাকবে না, আপনার কথার কোনো মূল্যায়ন হবে না। আপনার কাছে যদি টাকা থাকে, আপনি যদি ইস্টাবলিশ হন, আপনি যদি সম্পদশীল হন, আপনি দেখবেন আপনি সমাজে গেলেও সবাই দেখবেন যে যিনি বিচার করতে আসছে, উনি চেহারাটা ছেড়ে দিয়ে আপনাকে বলবে, ভাই বসেন বসেন বসেন। এর কারণ কি? দিস ইজ দ্য পাওয়ার অফ মানি, দিস ইজ দ্য পাওয়ার অফ মানি। টাকার ক্ষমতা এটাকে বলে। আপনার টাকার ক্ষমতা থাকলে আপনি যেখানে যান না কেন সবাই আপনাকে দাম দিবে। কিন্তু এইখানে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে, টাকাই কি মানুষের জীবনের সব? যদি টাকা মানুষের জীবনের সব হয়ে থাকে, এই টাকা যদি মানুষের জীবনের সব হয়ে থাকে, তাহলে কেন আপনার মৃত্যুর সময় আপনি টাকা দিয়ে আপনার মৃত্যুটাকে ফিরিয়ে দিতে পারেন না? এই কথাটা আপনাদের বলার অবশ্যই কারণ আপনারা জানেন, কেননা আমি রিসেন্টলি কয়েকটা ভিডিও করেছিলাম, যেটার ভিতরে আমি আপনাদেরকে বলছি যে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ান। তারপরে বিভিন্ন যারা অসুস্থ আছে, বা আমি কিছু দারিদ্র ফান্ডের সাথে অ্যাড আছি, যাদের ওইখানে আমি আপনার টাকা ডোনেট করি। প্লাস আমি কখনো কালেক্ট করি না, ফান্ড কালেক্ট করি না, কেননা এটা আমার পছন্দ না ফান্ড কালেক্ট করার। আমি যতটুকু পারি তাদেরকে সাহায্য করি, আমার পক্ষে যতটুকু সম্ভব। আর আমি চাই আপনারাও করবেন, কেননা
আমরা ঠিকই চলে যাব, কিন্তু এই যে আমার সম্পদ, এই যে আমার টাকা, এগুলো থেকে যাবে। এই যে আমরা যে এত কষ্ট করে টাকা ইনকাম করি বা যাই করি, এই জিনিসগুলো থেকে যাবে, কিন্তু আমরা চলে যাব। এখানে দেখেন মোটামুটি আমি যতটুকু জানি, যেখানে বাংলাদেশের প্রায় আমার কাছে যতটুকু আছে, প্রায় এই টাকাগুলো তো মনে হয় প্রায় 20,000 টাকার উপরে হবে বাংলাদেশের টাকা। কিন্তু এই যে টাকা আমি এই টাকার সামনে রাখার পরে এখন যদি আমি মারা যাই, তাহলে এই টাকা কি আমার সঙ্গে যাবে কিনা? টাকা সঙ্গে যাবে না। তাহলে কেন আমরা এত বড়াই করব? কেন মানুষকে আমরা সাহায্য না করে? আচ্ছা, আমার জীবন ভাই আমাকে কমেন্টস করছে, গুড মর্নিং ভাইয়া। আমার এখানে, যদিও আমার এখানে এখন গুড মর্নিং না, তারপর আমি আপনাকে বললাম গুড মর্নিং, কেননা আমার এখানে অলরেডি আপনার কয়টা বাজে, 2টা 44 বাজে। সো আমার লাঞ্চ অলরেডি শেষ। যাই হোক, তারপর গুড মর্নিং আপনাকে, থ্যাংক ইউ আমার লাইভ এসে আমার লাইভটা দেখার জন্য। সো যেটা বলতেছিলাম যে টাকাটাকে পৃথিবীতে মানুষ সব মনে করে, কিন্তু টাকাটা পৃথিবীতে সব না। কেননা আপনি যখন মারা যাবেন, আপনি কিন্তু টাকাটা নিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে দাঁড়াতে পারবেন না, বলতে পারবেন না। সেখানে কিন্তু কোনো ঘুষের সিস্টেম নেই, সেখানে আপনার কোনো ঘুষের সিস্টেম নেই। সেখানে আপনার একমাত্র আপনার আমল, আপনার ইবাদত এবং আপনার যে দান করছেন দরিদ্র মানুষকে, এটাই শুধু কাজে লাগবে, এছাড়াও অন্য কিছু কাজে লাগবে না। তো যেহেতু এটা কাজেই লাগবে না, সেহেতু আমি যদি আমার পর্যাপ্ত পরিমাণ থাকার পরে কিছু কিছু টাকা গরিবদের দেই, তাদের যদি উপকার হয় বা তারা যদি ভালো থাকে, তাহলে এটা আমার জন্যও ভালো। কেননা আমি তো আপনাদেরকে বললাম যে রিসেন্টলি আপনি দেখলাম যে এক ভাই যে আমাকে ফোন দিয়েছে, এটা তো আপনাদেরকে বললামই। তারপর একজন মসজিদের ইমাম সাহেবের বিষয়টাও বললাম। সো তারপর আমরা কি করি, এই টাকার পিছনেই আমরা ছুটি এবং টাকাটাকে আমার জীবনের লাইফের মোস্ট ইম্পর্টেন্ট মনে করি। এটার মূলত কারণ হচ্ছে যে আমাদের সমাজ অ্যাকচুয়ালি তারা কখনো মানুষকে ভালো কে খারাপ এটা জাজমেন্ট করে না। আমাদের সমাজ সবসময় এটা দেখে যে কার কাছে বেশি টাকা আছে, কে সম্পদশীল, এইগুলো দেখে। তাই আমি আমাদের সমাজকে বলবো, কার কাছে টাকা আছে এটা বড় বিষয় না। ওই মানুষগুলোকে আপনারা এইভাবে তৈরি করুন যাদের টাকা আছে, যে তারা যেন প্রত্যেকটা দরিদ্র মানুষকে কিছু কিছু করে হলেও দান করে বা অল্প কিছু করে হলেও তাদেরকে কিছু কিছু টাকা দিয়ে তাদেরকে যেন হেল্প করতে পারে। এটা করুন, যেটা করলে আপনাদের কাজে লাগবে। এখন আপনার কাছে টাকা আছে বিদায় আপনি পৃথিবীর কাউকে দাম দিলেন না, করলেন না, কেয়ার করলেন না, এটা ঠিক না। আজকে আপনার কাছে টাকা আছে, কালকে তো নাও থাকতে পারে। আল্লাহ তাআলা বলছে, অহংকারী মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আজকে আপনার কাছে টাকা আছে, কালকে থাকবে না, কালকে হয়তো আপনার রাস্তায় ভিক্ষাও করতে হইতে পারে। এই যে আপনার 2 দিন আগে একটা দেখলাম যে রাস্তায় আমরা জানি যারা আপনার ওই যে হাতে নিয়ে বাদাম, বুট এগুলো বিক্রি করে। সো একজন লোককে ফ্লাইওভারের উপর থেকে বাস থামানোর পরে একজন যাত্রী জানলা থেকে বলতেছে যে এই তুমি আমাকে 20 টাকার বাদাম দাও। সো ওই লোকটা 20 টাকার বাদাম দিল, দেওয়ার পরে বললো আমি তো তোমাকে 500 টাকার নোট দিব, তুমি আমাকে 480 টাকা ফেরত দাও, কেননা গাড়ি ছেড়ে দিলে আমি তো আর তোমাকে পাবো না। সো ওই লোকটা কতটা বিশ্বাস করছে দেখেন, বিশ্বাস করে 480 টাকা দিছে, গাড়িটা ছেড়ে দিছে যখন, ঠিক আছে, মানে উনিও এরকম একটাই ছিল যে গাড়ি কখন ছাড়বে একটা সিগন্যালের আশায়। সো যখন ছেড়ে দিবে তখন ওই লোকটা থেকে টাকাটা কালেক্ট করছে, কালেক্ট করার পরে গাড়িটা দিছে টান দেওয়ার পরে ওই লোকটা গাড়ির পিছে পিছে দৌড়াইতেছে, গাড়ি তো রান্নার জন্য থামবে না। এখন উনি কান্না করতেছে আর বলতেছে যে কিছু মানে সরি আমার ছোট ভাই মেসেজ দিছে, ভাই কথা ভালো কইরা বোঝা যায় না। আচ্ছা, থ্যাংক ইউ সিহাব, তোমাকে অনেক ধন্যবাদ। কথা ভালো করে বোঝা যায় না, এখন আমি বলতেছি, এখন দেখো কথা বোঝা যায় কিনা। এখন যে আমি কথাগুলো বলতেছি এখন কি বোঝা যায় কিনা। আসলে যেটা বলতে চাইতেছিলাম
যে মানে ওই লোকটা থেকে যখন এই টাকাগুলো মানে 480 টাকা যখন ফেরত নিয়ে গেছে, ফেরত নিয়ে যাওয়ার পরে গাড়িটা যখন ছেড়ে দিছে, সো ওই লোকটা গাড়ির পিছনে পিছনে দৌড়াচ্ছিল, যার কারণে ওই লোকটা কিন্তু আপনার গাড়ির সাথে দৌড়িয়ে পারেনি, না পারার কারণে উনি কিন্তু আপনার ওই টাকা নিয়ে চলে গেছে। তাহলে আমরা গরিবদেরকে যে ঠকাচ্ছি। হ্যাঁ, এখন আচ্ছা শিহাব, আমার কথা কি এখন মানে পুরোপুরি বুঝে যাইতেছি কিনা একটু জানাবা তুমি। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। সো ওই লোকটা যখন গাড়ির পিছে পিছে দৌড়াচ্ছে, দৌড়ানোর পর উনি তো আর গাড়িটা ধরতে পারবে না, না ধরতে পারার কারণে উনি কান্না করতেছে, কান্না করতে পারার কারণে সো আপনারা জানেন আমাদের দেশে অনেক বাইকার আছে যারা আপনার অনেক সাপোর্ট করে, বিভিন্ন সময় মানুষকে দান করে বা বিভিন্ন কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে দেখানোর জন্য। সো এই কারণে ওই লোকটা কি করছে যে মানে আরেকজন বাইকার এসে বললো কি সমস্যা বলার পরে ওই লোকটা বলতেছে যে এরকম বাস থেকে আমার থেকে 20 টাকার বাদাম কিনে নিয়ে গেছে, বাদাম কিনে নেওয়ার পরে 480 টাকা ফেরত দিতে বলছে উনি যে 500 টাকার নোট দিবে, এটা বলার কারণে উনি টাকাটা দেওয়ার পরে গাড়িটা ছেড়ে দিছে। এখন আমার কথা হচ্ছে, তুমি যে 480 টাকা নিয়ে গেলা ওই লোকটা থেকে, 480 টাকা দিয়ে তুমি বাড়ি গাড়ি কিছুই করতে পারবা না। কেননা তুমি আরো কি করলা, তোমার আখিরাত নষ্ট করে ফেলছো। আল্লাহ তাআলা তুমি যখন মারা যাবে তখন আল্লাহ তাআলার কাছে এটার জন্য তোমার অনেক বড় একটা জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন। এই কথাগুলো চিন্তা করে যদি তুমি যদি মানে তোমার যদি ভালো লাগে ওই লোকের হয়ে, জানি তুমি কখনোই ওই লোকের আর পাবে না, এই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিও। আর এই ভুলগুলো কখনো আর কেউ করো না। কেননা আল্লাহ তাআলা বলছে বান্দার হক যদি কেউ ঠকায় তাকে কখনোই আল্লাহ তাআলা মাফ করবে না। আর এই যে বললাম আপনাদের প্রবাসীদের জন্য, প্রবাসীদের যাদের কথা বলতেছি, যারা আজকে তাদের ফ্যামিলি, টাকাটা আপনাদেরকে দেখাইতেছি, ভাইবেন না যে টাকা দেখাইতেছি, আসলে এই জিনিসটার জন্য যে আমরা কত কিছু ফ্যামিলি পরিজন যারা আছে সবাইকে ছেড়ে বিদেশ, এরপরেও যখন মাঝে মধ্যে প্রবাসীদেরকে দেখি তারা বাড়িতে যায়, তাদেরকে তার ফ্যামিলির লোকজন কষ্ট দেয়, তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। কেননা আমিও তো একজন প্রবাসী। তারা যায়, রিসেন্টলি কিছুদিন এক ভাইয়ের একটা ভিডিও দেখলাম যে সে সবসময় বাসাতে টাকা পাঠায়, টাকা পাঠানোর পর সবসময় আর কি সব প্রবাসীরাই পাঠায়, পাঠানোর পরে যখন তার ফ্যামিলিকে সে টাকাটা পাঠাইছে, পাঠানোর পরে অনেক বছর হঠাৎ একদিন সে দেশে চলে যায়। দেশে গিয়ে দেখে তার ছোট বোনের বিয়ে, সো সে অনেক একটা কষ্ট পাইছে। কেননা যাদেরকে তার টাকা দিয়ে সে পড়াশোনা করাইছে, অনেক কিছু করাইছে, অথচ তার ছোট বোনের বিয়ে হচ্ছে, তাকে একবারও জানানো হলো না, তাকে একবার কেউ বলারও মনে করলো না যে তাকে জানাই বা তাকে বলি। এই লোকটা গিয়ে অনেক একটা কষ্ট পেয়েছে। কষ্ট পাওয়ার পরে ওই লোক ওইখানে আর থাকে নাই, উনি আবার ব্যাক করছে প্রবাসে। কিন্তু এই যারা আমরা কষ্ট করতেছি, আমাদের জীবনযাপন গুলো আসলে কি আমাদের ফ্যামিলির মেম্বাররা বোঝে যে আমরা আসলে কি করি প্রবাসে, কতটা কষ্ট করতেছি? এটা তারা বোঝে না। তারা শুধু তাদেরটা বোঝে, এটা লাগবে, ওইটা লাগবে, সেটা লাগবে, ওইটা লাগবে, এই কথাগুলো বলে। আর আমরা প্রবাসীরা আমরাও এত বোকা, আমরা ভাবি যে আসলে আমাদের ফ্যামিলি মেম্বারদের যেটা লাগবে তারা একটু ভালো থাকুক, তারা একটু ভালোভাবে তাদের লাইফটা সারভাইভ করুক। কিন্তু আমরা যে প্রবাসী, আমরা কিভাবে লাইফটা সারভাইভ করতেছি, এটা আপনি আমার ফ্যামিলি মেম্বার উপলক্ষে আপনার এটা কর্তব্য ছিল জানার, যে তুই কি করতেছিস, কি খাইতেছিস, মানে ঠিক মতন সবকিছু করতেছিস কিনা, এটা আপনার একটা দায়িত্ব ছিল। কিন্তু আপনারা এটা করেননি। আপনারা শুধু কি বলছেন, ফোন দিলি টাকা লাগবে, এই সমস্যা হয়েছে, টাকা লাগবে, ওই সমস্যা হয়েছে। এই টাকার জন্য যদি সব হয়, শুধু যদি এই টাকার জন্যই আপনারা সব মনে করেন, তাহলে আমি মনে করি যে পৃথিবীতে আত্মীয়তা বন্ধন, ভাই বোন বাবা মা যা বলেন, তাহলে আর এই বন্ধন থাকার কোনো মানে নেই। আর আমরা নর্মালি দেখেই আসছি যে আসলেই আপনার কাছে টাকা থাকলে আপনাকে সবাই দাম দেয়, টাকা না থাকলে আপনাকে কেউ দাম দেয় না। সো আমি আপনাদেরকে আজকেও একটা যে মেসেজ দিতে চাই, যারা আমাদের সমাজে এস্টাবলিশ,
যাদের টাকা আছে, যারা ভালো টাকা আর্নিং করতেছেন বা যারা ভালো একটা পর্যায়ে আছেন, সবসময় আপনারা গরিব মানুষের পাশে দাঁড়ান। কিছু টাকা ধরেন, আপনি একটা লোককে 20 টাকা দিলেন, আরেকজনকে 20 টাকা দিলেন, এভাবে করেই। আর যারা মনে করেন অনেক স্টাবলিশ, আমাদের দেশে যদি গরিবের সংখ্যা কমিয়ে আনতে চান আপনারা, তাহলে আমি মনে করি আপনাদের এই কাজগুলো করতে হবে। ধরেন আপনি একজনকে একটা ছোট একটা ব্যবসা ধরিয়ে দিলেন, ধরেন আপনি মিনারেল ওয়াটার কিনে দিলেন 2-3 কেস, সে ওইটা বিক্রি করে আরো মিনারেল ওয়াটার কিনবে, ওইটা বিক্রি করে আরো মিনারেল ওয়াটার কিনবে। অথবা ছোট্ট একটা ধরেন মনে করেন পান বিক্রি করতেছে অথবা চা বিক্রি করতেছে, এরকম ছোট একটা ব্যবসা ধরিয়ে দিতে কিন্তু আপনার নিজের থেকে 2-3 হাজার টাকার বেশি আমার মনে হয় না লাগবে। তাহলে যদি 2-3 হাজার টাকার বেশি নাই লাগে, তাহলে এই হেল্পগুলো যদি আমরা করি, যারা এস্টাবলিশ আছি, যাদের টাকা আছে, আল্লাহ তাআলা যাদেরকে দিছে, তাহলে কিন্তু আমাদের দেশে গরিবের সংখ্যা কমে আসে। আপনারা যদি আমাদের দেশে গরিবের সংখ্যা যদি কখনো দেখেন, দেখবেন যে যত দিন যাচ্ছে আমাদের দেশে গরিবের সংখ্যা বাড়ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরাই। কেন আমরা যারা এস্টাবলিশ বা যাদের সম্পদশীল, যাদের টাকা পয়সা আছে, আমরা কি করি? গরিবের ঘাড়ের উপরে পাড়া দিয়ে আরো উপরে ওঠা ট্রাই করি। গরিবকে মানে সে তো নাই, তারপর তাকে আরো নাই করে দিতে হবে, তাকে পুরো ভ্যানিশ এটা করে দিতে হবে। তাই আপনাদেরকে বলবো, একটা রিকোয়েস্ট, টাকা পয়সা আপনার সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনি চলে যাবেন, আপনার সম্পদ থেকে যাবে। গরিবদের পাশে দাঁড়াই, গরিবদের পাশে থাকি, গরিবদেরকে ভালোবাসি, সকল মানুষকে ভালোবাসি। এটা আমরা মানুষ হিসেবে, অ্যাজ এ মুসলিম, এটা হিসেবেও আমাদের এটা কর্তব্য। আমার কথাগুলো যারা বুঝছেন, বা আমি সবসময় আপনারা জানেন এইসব ধরনের ভিডিও করি কেননা আমি বা লাইভ করি, যে আমাদের সমাজের মানুষগুলো যারা বুঝতে পারে যে আসলে আমাদের কি করা দরকার এর জন্য। সো আমি মনে করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষকে আরো বেশি দেখার জন্য, যাতে তারা কথাগুলো বুঝতে পারে, এবং আপনারা কমেন্টসে জানাবেন। আর আপনাদেরকে আমি প্রথমত বলছি এবং এখনো বলতেছি, এই টাকাগুলো আজকে আমি লাইভে এসে খোলার একটাই কারণ, আপনারা কি খারাপ ভাবে নেবেন না। মানুষকে আসলে এটা দেখালাম যে প্রবাস জীবনে থেকে তিল তিল করে 1 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা, মানে আমার খুচরা টাকাগুলো আমি জমিয়ে রাখছি এইভাবে। আর আপনাদেরকে বোঝানোর জন্য যে টাকাটা মানুষের জীবনের স্বপ্ন, টাকা মানুষের জীবনের স্বপ্ন। আচ্ছা ভাই, মালয়েশিয়াতে কেমন কাজ, কেমন বেতন, এগুলো নিয়ে আলোচনা করলে ভালো হতো। আচ্ছা, এটা শিহাব ভাই যেহেতু আমাকে জিজ্ঞেস করছে, আমি এগুলো নিয়ে বলতেছি। দেখেন, মালয়েশিয়াতে আপনার যদি এখন বর্তমানে যে ভিসাটা চলতেছে, যদিও আমার টপিকটা আজকে এটা না, কিন্তু আমার এক ছোট ভাই শিহাব এলাকা জিজ্ঞাসা করলো, যার কারণে আমি বলতেছি। যদিও মালয়েশিয়াতে বর্তমানে শুধু 2টা ভিসা চলতেছে। 2টা ভিসার ভিতরে হইতেছে, প্রথম ভিসা হচ্ছে কনস্ট্রাকশন, দ্বিতীয় ভিসা হচ্ছে পাম বাগানে। সো আমি মনে করি আমাদের বাংলাদেশি যারা আপনার পাম বাগানের এবং আপনার কনস্ট্রাকশনের, যারা বাংলাদেশের রাজমিস্ত্রি কাজ করে, মাটি কাটার কাজ করে, ইট বালু সিমেন্ট এগুলো টানে, আমি মনে করি তারা যদি বাংলাদেশ থেকে বিদেশ আসে, তারা আপনার মিডল ইস্টে আসলেও, আপনার মালয়েশিয়াতে আসলেও একটা ফিউচার করতে পারবে। এটার কারণ হচ্ছে, কারণ তারা অনেক কষ্টের কাজ করতে পারে। ভাই, আমরা কিন্তু আপনার কষ্টের কাজ করতে পারি না। আমি কিন্তু যেখানে আপনার জব করি সেটা হচ্ছে একটা স্টেশনারি আইটেম, বলতে পারেন সুপার শপের মতন। সো ওইখানে যদি আসে আপনার মালয়েশিয়াতে পাম বাগানে এবং কনস্ট্রাকশনে, যদি কেউ কনস্ট্রাকশনের কাজটা করতে পারেন, আমি মনে করি আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। কারণ এই সেক্টরে একমাত্র সব থেকে বেশি আর্নিং করা যায়, বেশি ইনকাম করা যায় কনস্ট্রাকশন সাইটে। আর এখানে স্যালারিটাও অনেক বেশি, কারণ তারা আপনার একটা রোজ হিসাব করে। কোথাও 150 রিঙ্গিত দেয় রোজ, মানে একদিনের জন্য, কোথাও আপনার 100 টাকা দেয়, 110 টাকা দেয়। এবং আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক কাজে যদি আসেন, তারপরে এসি সার্ভিসিং এর কাজে যদি আসেন, এগুলোতে আপনি ফিউচার করতে পারবেন। কেননা ওইখানে আপনার দেখা যায় 100 টাকা 120 টাকা এরকম রোজ দেয়। সো 120 টাকা রোজে আমাদের দেশের প্রায় 3000 টাকার মতন পড়ে যায় পার ডে।
বাংলাদেশের 3,000 টাকা পড়ে। তো বাংলাদেশের যদি পার ডে 3,000 টাকা পড়ে, আপনি 30 দিন করলে 90,000 টাকা, 3,000 টাকার উপরে পড়ে। এটা হচ্ছে আপনার বেসিক। এরপর কিন্তু চাইলে আপনি আবার পার্ট টাইম করতে পারবেন, এরপরে আপনি কাজ করতে পারবেন, সুযোগ আছে। সো এই কাজগুলোতে যদি আপনারা আসেন তাহলে আমি মনে করি ভালো। আর যারা একটু শৌখিন মনে করেন যে এইসব কাজ করতে পারবেন না, রেস্টুরেন্টে কাজ করবেন, মালয়েশিয়াতে আমি মনে করি যে আপনার রেস্টুরেন্টের কাজে কেউ আসবেন না। কেননা আমি যতটুকু দেখছি বা পরিচিত পার্সন যারা ছিল সবাই বলছে যে তারা 12 ঘন্টা কাজ করে, 12 ঘন্টা নাকি বেসিক টাইম। আরে ভাই, পৃথিবীর কোথাও 12 ঘন্টা বেসিক টাইম আছে? এটা আমি শুধু মালয়েশিয়াতেই দেখলাম যে 12 ঘন্টা বেসিক টাইম। এরপর আপনার ওইখানে কাজ করার 12 ঘন্টা বেসিক টাইম। সো 12 ঘন্টা যদি আপনি বেসিক করেন, এরপর আপনি পার্ট টাইমটা করবেন কখন? সকাল 9টা গেলে রাত 9টা, আপনার দিন শেষ। এরপর আপনি পার্ট টাইম কখন করবেন? তাহলে তো আপনার শুধু মানে যতটুকু স্যালারি অতটুকুর ভিতরে আপনার থাকতে হবে। তাই মনে করি কেউ মানে যারাই মালয়েশিয়াতে আসবেন রেস্টুরেন্ট সেক্টরে কেউ ঢুকবেন না। একদম এই সেক্টরটা একেবারে জঘন্য। এখানে এই সেক্টরটা জঘন্য, কিন্তু ইউরোপে বা ইউরোপের সেনজনভুক্ত কোনো দেশে আমি যতটুকু শুনছি এই সেক্টরটা অনেক ভালো রেস্টুরেন্টে। আর মালয়েশিয়াতে যদি আপনারা ইলেকট্রিক, আগেই তো বললাম কনস্ট্রাকশন, এইসব সাইডে আসেন, এইসব সাইডে আপনার চাইলে প্রচুর আর্নিং করতে পারবেন, অনেক ভালোভাবে থাকতে পারবেন। আর পাম বাগানের বিষয়টা তো বললাম, ওইখানে অনেক কষ্টের কাজ পাম বাগানে, কেননা পাম বাগানে সচরাচর সবাই আসতে পারে না। পাম বাগানের জন্য শুধু তারাই আসবেন যারা বাংলাদেশে, আমি আগেই বলছি আপনারা, যে রাজমিস্ত্রির কাজ করতেছেন, অথবা আপনারা পাম বাগানে তারা আসবেন যারা মনে করেন ইট, বালু, সিমেন্ট বাংলাদেশে মানে আপনার করতেছেন, এগুলো ডেলিভারি কাজ করতেছেন, বা মাটি কাটতেছেন, বা গাছ কাটতেছেন। কেননা তারা জন্মগত কিন্তু আপনার এই কষ্টের কাজ করে অভ্যস্ত, কিন্তু আপনি কিন্তু অভ্যস্ত না। আপনি যখন আসবেন 2-1 দিন করার পরে দেখা যায় আপনার কাছে খারাপ লাগবে, চলে যাব এইটা সেইটা, আপনার টাকা ওয়েস্ট। আর যাদের মনে করেন 8 লক্ষ টাকার মতন বাজেট আছে, তাদেরকে বলি যে আপনারা ইউরোপের কোনো একটা সেনজনভুক্ত দেশে ঢুকে যান। কেননা সেনজেন দেশগুলোতে ঢুকলে আপনি ইউরোপের অন্য অন্য ভালো কান্ট্রিতে ঢোকার আপনার সুযোগ থাকবে। সো এই কারণে আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান, আর মালয়েশিয়াতে কাজের আমি তো বললামই, যেহেতু শিয়াব আমাকে জিজ্ঞেস করছে যার কারণে বললাম, মালয়েশিয়াতে কাজের ক্ষেত্রে আপনি যদি কাজ করতে চান, সো আমি মনে করবো আপনি এইসব কাজগুলো যদি চয়েস করেন, সুপার শপ অথবা এইসব সেক্টর, আপনার স্যালারিটা একটু কম হবে কিন্তু আপনি স্যাটিসফাই থাকবেন। কেননা আপনি মানে এখানে আপনার খুব হার্ড ওয়ার্ক করতে হবে না, মানে খুব কষ্টের কাজ করতে হবে না, কিন্তু টাকাটা কম। আর যদি আপনি কনস্ট্রাকশনে আসেন তাহলে আপনার টাকা বেশি, কষ্টটা একটু বেশি। এটা আপনারা সবাই জানেন যে যেখানে আর্নিংটা বেশি সেখানে কষ্টটা একটু বেশি হবে, এটা স্বাভাবিক, নর্মাল, অ্যাজ এ নর্মাল সবাই আমরা জানি। আর আরেকটা কথা হচ্ছে যে আমি আপনারা যদি আমাকে বলেন যে পার্সোনালি যে ভাই আপনি সাজেস্ট করেন আমরা কি মিডল ইস্টে আসবো কি না, সো আমি ওইখানে আমার পার্সোনালভাবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা মিডল ইস্টে আমি আপনাদেরকে কখনোই সাজেস্ট করবো না। কেননা আপনারা দেখেন, আপনারা যখন মিডল ইস্টে আসবেন 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে, এই 6 লক্ষ টাকা কিন্তু আপনার মানে এটা আপনার শোধ করতেই আপনার লেগে যাবে 1.5 বছর। সো ওই ক্ষেত্রে আপনি 1.5 বছর কিন্তু এখানে মানে শুধু মানে বিনা টাকায় বিনা স্যালারিতে ধরতে গেলে খাটলেন, কেন ওই আপনার ঋণটা শোধ করতে করতে এতদিন লেগে গেল। আর যদি আপনি ইউরোপের কোনো দেশে যান, আপনার কিন্তু ওই টাকাটা শোধ করতে হয়তো বা সর্বোচ্চ হলে 8 মাস 6 মাস এরকম লাগতে পারে, কেননা ওইখানে স্যালারিটা বেশি, সেভিংটাও করতে পারবেন বেশি। তাহলে আপনি মিডল ইস্টে কেন আসবেন? এখন কথা হলো তাহলে ভাই আপনারা কেন মিডল ইস্টে গেছেন, আমরা কেন মিডল ইস্টে আসছি, এটার পিছনে অনেক বড় হিস্টোরি। আমি ছোট্ট করে যদি আপনাদেরকে এক্সাম্পল দিতে যাই, সেটা হচ্ছে আপনারা যদি মিডল ইস্টে কারা আসবেন, ওই ব্যক্তিরা আসবেন যাদের অ্যাবিলিটি নেই, যাদের অ্যাবিলিটি খুবই কম, যাদের মনে করেন যে আপনার 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা এরকম আছে, বা ঋণ করে আসতে পারবেন, ওই লোকগুলোই শুধু মিডল ইস্টে আসবেন। যাদের 8 লক্ষ টাকা এরকম 9 লক্ষ টাকা এরকম বাজেট আছে, তারা আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা কখনোই মিডল ইস্টে যাবেন না। আপনি এত টাকা দিয়ে মিডল ইস্টে গিয়ে আপনি শুধু 1.5 বছর আপনার
খাটতে হবে। আপনার শুধু শুধু মনে করেন যে মানে এতদিন আপনি শুধু শুধু কষ্ট করবেন। এই কারণে আপনারা কি করবেন, যারা এখনো বেকার আছেন, যারা বেকার ভাইরা আছেন, আমার ফ্রেন্ড মেসেজ করছে সারওয়ান হোসেন ইমরান খান ভাই টাকা দেখি চিনিবিনি খেলতেছে। আসলে ভাই টাকা চিনিবিনি খেলতেছে না, আমি প্রথমে আর কি লাইভটা করে ফেলছি, তো আপনি একটু পরে আসছেন যার কারণে। আসলে টাকার জন্য প্রবাসীরা কত কষ্ট করে এটা বলার জন্য আর এটা বোঝানোর জন্য আপনাদেরকে আর কি এই টাকাগুলো আজকে আমি বের করে এবং খুলে দেখাইছি। শুধু এটাই না, আপনাকে আর একটা জিনিস দেখাই, যেহেতু আপনি মাত্র আসছেন। আমার ফ্রেন্ড সারওয়ান হোসেন খান ইমরান, আমাদের দেশে যেটাকে কয়েন বলে, সেটাকে এখানে বলে শিলিং। শিলিং বলে। সো যাই হোক, যেটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা আমার ফ্রেন্ড আমাকে আবার কমেন্টস করছে, সারওয়ান হোসেন ইমরান খান ভাই তোমার সব স্বপ্ন পূরণ হোক। অসংখ্য থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক। শুধু স্বপ্ন, আমার স্বপ্ন সবসময় এরকম না, তোমরা সবাই জানো যে আমি আমার দিক থেকে যতটুকু পারি মানুষকে হেল্প করি, যদি আমার অ্যাবিলিটিতে থাকে আমি ততটুকু করার চেষ্টা করি। আমার ভাই আমাকে আবার একটা কমেন্টস করছে, টাকাগুলা তো প্লাস্টিক কাগজ মনে হয়, সুন্দর আছে। হ্যাঁ, মালয়েশিয়ার টাকাটা তুমি ঠিকই বলছো। যখন আমাদের দেশে টাকা ছিল না, একটা 10 টাকার নোট প্লাস্টিকের, সো মালয়েশিয়ার টাকাটা এরকমেরই, এটা হচ্ছে প্লাস্টিক। এই যে দেখো, আমাদের দেশের কিন্তু 10 টাকার নোটে এরকম একটা ছিল, শেখ মুজিবুরের যে ছবিটা ছিল ওইখানে কিন্তু এরকম প্লাস্টিকের একটাই ছিল না। সো এটা হচ্ছে প্লাস্টিক। আর এগুলো হচ্ছে, আমি তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সব 1 টাকার নোট। আর এই যে এই টাকাটা, ওদের এখানেও তোমার 2-3 রকমের টাকা আছে। এই যে এটা দেখো, এটা হইতেছে আবার তোমার কাগজের টাকা। এটার ভিতরে কিন্তু তোমার প্লাস্টিক নেই, এটা পুরোটাই কাগজের। আর এখানে হচ্ছে ওদের দেশের যে রাজা, ওরা আর কি রাজাকে বলে আগম, সো এই রাজার ছবি। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যারা বর্তমানে বেকার আছেন, যাদের আপনার অ্যাবিলিটি নেই, কোনো কাজই আপনারা ছোট মনে করবেন না। কেননা প্রত্যেকটা কাজই আমি মনে করি যারা কাজ করে খায় তারা এক একজন বীর। আপনি চুরি করে খাচ্ছেন না, যারা কাজ করে খায় প্রত্যেকজনকে আমি স্যালুট জানাই। মনে রাখবেন, কাজ করে খেলে ছোট না। হয়তোবা যে লোকটা আপনার বসে মুচির গিরি কাজ করে উনিও একজন বীর, কিন্তু আপনি চুরি করে খাবেন, মানুষের পকেটে টাকা মেরে খাবেন, মানুষকে ফিটিং দিয়ে খাবেন, আপনি বীর না। আপনার মতো নিকৃষ্ট এবং ছেঁচড়া সারা পৃথিবীতে আর কোথাও নেই। কেননা আপনি মানুষের টাকার উপর নির্ভরশীল, নিজের আপনার কোনো টাকা নেই। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে সবসময় আপনারা যারা বেকার আছেন বা যারা যা কিছুই করতেছেন, আপনারা সবসময় ব্যবসার একটা প্ল্যানিং করেন, সেটা ছোট হোক কিংবা বড়। ছোট হলেও আল্লাহ তাআলা যদি আপনার যদি ট্রাই থাকে, মনে রাখবেন পৃথিবীতে যারা বড় বড় শিল্পপতি, যারা বড় বড় মানে আপনার এখন যারা বড় বড় টাকাওয়ালা, যারা অনেক ইস্টাবলিশ, প্রত্যেকটা লোকের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা চেক করে দেখবেন, তাদের কিন্তু একটা সময় কিছুই ছিল না। শিয়াব, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আর মিডল ইস্টের কথা তো আমি তোমাকে বললামই, সেটা হচ্ছে তুমি যদি আসতে চাও অবশ্যই আসতে পারো, কিন্তু যদি কষ্টের কাজ করতে পারো অনেক টাকা ইনকাম করতে পারবে। আর যদি শান্তির কাজ করতে চাও মালয়েশিয়াতে, তাহলে তুমি হয়তো বা 50,000 60,000 টাকা এরকম ইনকাম করতে পারবে। সো যেটা বলতে চেয়েছিলাম, প্রত্যেকটা যারা আপনার ইস্টাবলিশ, যারা টাকা আর্নিং করে, মানে যারা এখন আমাদের শিল্পপতি, প্রত্যেকজনের আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখেন। তাদের একটা সময় কিছুই ছিল না, কিন্তু এখন আছে। তারা ছিল উদ্যোক্তা, তারা ছোট থেকে বড় হয়েছে। তাই আপনাদেরও বলি, আপনারা শুধু শুধু অন্যের দিকে না তাকিয়ে, কে কি করবে এটা না দেখে নিজে উদ্যোক্তা হন। হোক না ব্যবসা ছোট, হোক না ছোট একটা কাজ, হোক না আপনি চা বিক্রি করেন, হোক না আপনি মুচির দোকানদার, হোক না আপনি পান বিক্রি করেন, হোক না আপনি সবজি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, যে কোনো কাজ করেন, আপনার নিজের ব্যবসা, আপনি একজন বীর। আর যারা মানুষের টাকার উপর নির্ভরশীল, ছেঁচড়া, কাকে ফিটিং দিয়ে খাবে, কার কাছ থেকে টাকা এনে খাবে, কারটা চুরি করবে, কারটা ডাকাতি করবে, নিকৃষ্ট।
আমাদের সমাজের সবচাইতে কিট এবং নিকৃষ্ট হচ্ছে যারা মানুষের টাকার উপর নির্ভরশীল, ফিটিং বাস, এবং যারা মানুষকে কষ্ট দিয়ে ছিনতাই করে ডাকাতি করে টাকা নিয়ে যায়। আমাদের সমাজের কিট তারা। এই কিটগুলোকে যদি আমরা সরাতে পারি আমাদের সমাজটা অনেক সুন্দর হবে। আমি মনে করি যারা বর্তমানে আছেন আপনারা অবশ্যই, যেহেতু পৃথিবীর অনেক মানে মোটামুটি রোমানিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, তারপরে আপনার আরও কিছু কিছু কান্ট্রি আছে যেগুলোতে আপনার এখন ইউরোপের সেনজনভুক্ত হয়ে গেছে। এই সেনজনভুক্ত কান্ট্রিগুলোতে আপনার ট্রাই করেন, কেননা সেনজনভুক্ত যে কোনো একটাতে আপনারা যদি ঢুকে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভালো একটা আর্নিং হবে, প্লাস আপনারা ভালো একটা দেশে যেতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে না সমস্যা নেই, আমি মিডল ইস্টে থাকি, যখন তখন আসতে যেতে পারবো বা এই করব, তাহলে থাকেন, তাহলে আপনার আর্নিং ক্ষমতাটাও ওই রকম থাকবে, কম থাকবে। আর বিশেষ করে আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে মালয়েশিয়াতে আমি তো আপনাদেরকে প্রায় ফ্রাইডেতেই নামাজ পড়ার পরে আমি আপনাদের সাথে কথা বলি। মালয়েশিয়াতে হচ্ছে আমার কোম্পানি থেকে আমি কিন্তু আপনার নামাজ পড়তে যেতে পারি না। শুক্রবারে আমি কিভাবে নামাজ পড়ি, আমার যে 1 ঘন্টা খাবার টাইম, ওই 1 ঘন্টায় আমি গিয়ে আপনার নামাজ পড়ে আসি, এবং ওই দিন আর আমার খাওয়া হয় না। কেন খাওয়া হয় না? কেননা ওরা এক্সট্রা কিন্তু আমাকে নামাজ পড়ার জন্য সময় দেয় না শুক্রবারে। কারণ এখানে আপনারা জানেন মূলত হচ্ছে সানডেতে অফ, আপনার সানডেতে অফ থাকে। তোরা কিন্তু আমাকে আলাদা খাওয়ার জন্য সময় দেয় না। তোরা যখন আমাকে আলাদা খাওয়ার জন্য সময় দেয় না, তখন আমি কি করি, আপনার ওই শুক্রবারে শুধু খাওয়াটা ইম্পর্টেন্ট মনে করি না, আমি মনে করি যে নামাজটা ইম্পর্টেন্ট। যার কারণে আমি ওই শুক্রবারে আমি নামাজ পড়তে যাই। নামাজ পড়তে যাওয়ার পরে আপনার নামাজ পড়ে যখন আসি তখন দেখি 5 মিনিট বাকি, তখন তো আর এসে খাওয়া সম্ভব না, খাওয়ার কিনতে যাওয়া সম্ভব না। এর জন্য ওরা আলাদা সময়ও দিবে না, কেননা ওরা তো আর আমাদের ধর্মের না। এত কষ্টের পরেও কিন্তু আমি শুক্রবারের নামাজটা মিস দিচ্ছি না। আপনারা যারা বসে থাকেন তারা নামাজ পড়েন। আর আমার সাফল্য আমি যদি আপনাদেরকে বলতে চাই, আমার কিন্তু আপনার কোনো প্ল্যানিংই ছিল না যে মালয়েশিয়া চলে আসব। আল্লাহ তাআলা কিভাবে নিয়ে আসছে জানি না, সেই ভালো জানে। কেননা সে রহিম, সে রহমান, তিনি দয়াময়, যার কারণে আমরা এখন পর্যন্ত তার অনেক নিয়ামত খেয়ে আমরা অনেকে শুকরিয়া করি না। তিনি চাইলে সব সম্ভব। আপনি যদি কারো উপরে ভরসা রাখতে চান, সেটা একমাত্র আপনি রাখলে আমি মনে করি আপনার রাখতে হবে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার উপরে ভরসা। পৃথিবীর মানুষের উপরে আপনি যদি ভরসা রাখেন, আমি মনে করি আপনার থেকে বোকা ব্যক্তি আর কেউ নেই। আপনি যদি মনে করেন আমি আপনাকে 500 টাকা দিয়ে হেল্প করব, আমি আপনাকে 500 টাকা দিলাম, 500 টাকা আপনি খেয়ে ফেললেন, এর পরের বার আপনি 500 টাকা কোথায় পাবেন? কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে দেয়, তার কিন্তু মানে সারা পৃথিবী যার, সে যদি একটু পরিমাণ আপনাকে দিয়ে দেয়, আপনার আর কোনোদিন কিছু করতে হবে না। সো আমি মনে করি আপনার প্রথমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করুন, তার কাছে ইবাদত করুন, তার কাছে চান। আপনার চাওয়াটা কি? মনে রাখবেন, পৃথিবীর মানুষের কাছে যদি আপনি চান, সে কিন্তু হাসবে, আপনাকে ছোট করবে আরো। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আপনি চান, সে আপনাকে দিবে, হাসবেও না, ছোটও করবে না। আল্লাহর রাস্তায় যারা থাকে তাদের মান আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দেয়। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যেখান থেকে যতটুকু পারেন মানুষকে হেল্প করবেন, মানুষের পাশে থাকবেন। এবং যারা মালয়েশিয়া যদি কেউ আসতে চান, আমি মনে করবো আপনারা এই যে জানুয়ারিতে, যেহেতু আমার ছোট ভাই আমাকে জিজ্ঞেস করছে শিহাব, সো আমি ওর কথাটার উত্তরটা পুরোপুরি দিয়ে যাই। এই জানুয়ারিতে নতুন করে মালয়েশিয়াতে আবার লোক নিবে। সো আপনারা ওইখানে ট্রাই করেন, ওইখান থেকে বিভিন্ন ভিসা দিবে, বিভিন্ন ভিসায় ট্রাই করেন। বিভিন্ন ভিসায় ট্রাই করলে দেখা যায় আপনারা আসতে পারবেন। এবং যে আর্নিংটা আমি আপনাদেরকে বললাম, আপনাদের একটা থাকতে পারে যে ভাই কত টাকা ইনকাম হতে পারে, কত কি 50-60 হাজার টাকা এরকম পাবেন যদি আমাদের মতন কাজ করেন। আর নতুন যারা আসবেন তারা অবশ্যই এরকম মানে আপনারা এরকমই থাকবেন না যে আমি গিয়েই 2 লক্ষ টাকা ইনকাম করে ফেলবো। আরে ভাই, মালয়েশিয়া যারা 30 বছর কাজ করতেছে তারাই তো কিছু করতে পারে না, আপনি কি করবেন? আমি মনে করবো যে আপনারা এই টার্গেটটা নিতে পারেন যে আমি প্রথমে মিডল ইস্টে, যদি আমার যেহেতু আমার কাছে টাকা কম, আমি আগে মিডল ইস্টে যাই, যাওয়ার পরে ওইখান থেকে আমি ইউরোপের টাকা অ্যারেঞ্জ করি। যেমন মনে করেন যে আপনি যদি 10 লাখ 12 লক্ষ টাকায়
যদি আপনার এই কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড কিন্তু চলে গেছে আপনার ইতালিতে, নামটা বলবো না যেহেতু বলতে না করছে। ওর আপনার ভিসা হয়েছে কিভাবে, ও আপনার আলবেনিয়া থেকে চলে যাবে ইতালি, পুরো কন্ট্রাক্ট হচ্ছে 12 লক্ষ টাকা। আপনি এখান থেকে দেখা যায় 10 লক্ষ 12 লক্ষ টাকা 3 বছর 4 বছর একটু কষ্ট করলে আপনি ই করতে পারবেন। সেই 10 লক্ষ 12 লক্ষ টাকা দিয়ে পরে দেখা যায় আপনি চলে গেলেন ইতালি অথবা যে কোনো একটা ভালো একটা ইউরোপের কান্ট্রিতে, ওইখান থেকে দেখা যায় আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এখন আপনি যদি 5 লক্ষ টাকা নিয়ে বসে থাকেন যে আমি 5 লক্ষ টাকা দিয়ে আমার যেতে হবে ইউরোপে, এটা কখনো পসিবল না। আর রিসেন্টলি যেহেতু বাংলাদেশের সিচুয়েশন অনেক খারাপ, আমি মনে করি না যে আপনি বিজনেস দিয়ে যে খুব একটা স্বাবলম্বী হয়ে যাবেন, ওই রকম সিচুয়েশন রিসেন্টলি বাংলাদেশে নেই। কেননা ওই রকম সিচুয়েশন থাকলে অবশ্যই এখন বর্তমানে সবসময় বাংলাদেশে তো কথা হয়, শুনি ঢাকার অবস্থা খুবই খারাপ, মানুষ বেকারত্ব অনেক, যেহেতু সরকার চলে গেছে একটা, এখন পর্যন্ত দেশ ওইভাবে গঠন হয়নি, সেনাবাহিনী সারা দেশে তল্লাশি করছে, খুব ভালো, তাদেরকে অনেক সাপোর্ট করি, কেননা খারাপ ভালো মানুষগুলোকে তারা ধরতে গেলে আলাদা করে ফেলতেছে। সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ। তাই মনে করি আপনি বিজনেসে যদি চিন্তা করেন, আপনার কাছে এরকম টাকা থাকে, আর মানুষকে কখনো অন্ধবিশ্বাস করবেন না। অন্ধবিশ্বাস যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি গেছেন, আপনার মৃত্যু অনিবার্য। এখন আপনি বলেন মৃত্যু অনিবার্য কিভাবে? আপনি অন্ধবিশ্বাসের মতন ধরেন আমাকেই আপনি বিশ্বাস করে বললেন ভাই আমাকে আপনি মালয়েশিয়া নিয়ে যান, আমাকে আপনি টাকা দিয়ে দিলেন 4 লাখ 5 লাখ। আমরা কিন্তু সবাই সাধু, সাধু বুঝেন তো? টাকা হাতে পড়লে বোঝা যায় কে সাধু, মানে কে খারাপ কে ভালো। তো দেখা যায় আমি 5 লক্ষ টাকা আপনার থেকে নিলাম, নেওয়ার পরে আপনার সাথে আনবো না এরকম আপনার সাথে টালিবালি করতেছি, ওখানে আপনারও আরো প্রেশারটা বাড়তেছে। সেই কারণে আমি বলবো কোনো দালালের মাধ্যমে। ও আর একটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে চাইতেছিলাম, এর আগেও বলছিলাম, যে ইন্ডিয়া থেকে কিন্তু আপনার মালয়েশিয়াতে ইন্ডিয়ান যারা নাগরিক তারা কিন্তু আসে মাত্র 70,000 টাকা দিয়ে। ইন্ডিয়ান থেকে যারা মালয়েশিয়ান নাগরিক তারা আসে 70,000 টাকা দিয়ে, কিন্তু বাংলাদেশ থেকে আসতে গেলে কেন 5-6 লক্ষ টাকা লাগে মালয়েশিয়াতে? তাহলে অবশ্যই আমাদের এখানে বিশাল একটা সিন্ডিকেট। এবং আমার এখানে নেপালি কিছু পরিচিত ভাই আছে, তাদের কাছে জিজ্ঞেস করলাম, তারাও বলছে যে তারা নেপাল থেকে আসছে 70,000 কেউ 80,000 এরকম টাকা দিয়ে। তাহলে আমরা কেন 5-6 লক্ষ টাকা দিয়ে আসবো? এয়ারপোর্টে আপনারা চালু করছেন, ডক্টর ইউনূস সাহেবকে ওটা আমি বলি প্রবাসী লাউঞ্জ। একটা ফোন আসছিল যার কারণে এইরকম। সো এয়ারপোর্টে প্রবাসী লাউঞ্জ চালু করছেন। স্যার আমাদের প্রবাসী লাউঞ্জ দরকার নেই, আমরা কতক্ষণ এয়ারপোর্টে থাকি? অল্প কিছুক্ষণ। সো অল্প কিছুক্ষণের জন্য আপনি কেন প্রবাসী লাউঞ্জ চালু করছেন? আমি মনে করি এটা আপনি চালু না করে আপনি এটা দেখুন আগে যে বাংলাদেশ থেকে 70,000 টাকা কিভাবে মালয়েশিয়া, সৌদি, কাতার, দুবাই এখানে আসবে। তাহলে আমাদের দেশের বেকারত্ব কমে যাবে, রেমিটেন্স যোদ্ধা বাড়বে, সব দিক থেকে উপকার হবে। আমাদের প্রবাসী লাউঞ্জ কারো দরকার নেই। আমরা প্রবাসীরা আমরা নিজেরাই বলতেছি আমাদের কোনো প্রবাসী লাউঞ্জ দরকার নেই। আমাদের যারা বেকার ভাই আছে, যারা ঘুরতেছে দেশে, যাদের দেখা যায় যে তারা টাকার বিনিময়ে বিদেশে আসতে পারতেছে না, কোনো চাকরি করতে পারতেছে না, টিউশনি করলে তাদের ফিটা তাদেরকে ঠিক মতন দিচ্ছে না, তাদের জন্য আপনি করেন না। আমরা তো আইসা করছি, তাদের জন্য করেন। আপনি এটা চালু করেন, প্রবাসী লাউঞ্জের কোনো প্রয়োজন নেই। তারা যেন 70,000 টাকা দিয়ে মালয়েশিয়া, সৌদি, দুবাই, কাতার যেতে পারে, ইন্ডিয়া, নেপালের মতন। সেখান থেকে যদি যেতে পারে, আমাদের এখান থেকে কেন পারবে না? আমি নিজে যখন আসছি আসার সময় আমি লাস্ট একটা অফিসে ধানমন্ডির, সম্ভবত আমার সঠিক মনে নেই এখন, ওইখানে একটা পেপারসে আমি সাইন এবং টিপসই দিয়ে আসছিলাম। ওইখানে আমি দেখছিলাম যে আপনার ওই পেপারসে লেখা হচ্ছে আপনার 70,998 টাকা এরকম, সম্ভবত 80,000 টাকার মতন। কিন্তু তাহলে আমিও তো এরকম একটা ব্যালেন্স দিয়ে আসছি। তবে আমাকে যিনি আনছে আমি ওনার দোষ বলবো না, কেননা ওই টাইমে অন্য জায়গায় 6 লক্ষ টাকাও নেই, উনি আমার থেকে কমই নিছে।
এই প্রবলেমটা কিন্তু ওনাদের না, এটা শুরু হয়েছে প্রবাসী কল্যাণ থেকে। এটা আগে দেখেন স্যার প্লিজ। কোনো প্রবাসী লাউন্সের আমাদের দরকার নেই, কোনো কিছু আমাদের দরকার নেই। আমরা যারা চলে আসছি, আমাদের দেশে যারা বেকারত্ব আছে আপনি তাদের জন্য কিছু করেন। এই ভাইরা যেন কিছু করতে পারে, তারা যেন বেকার না ঘুরতে। এই অভিশপ্ত জীবন, বেকার জীবন হচ্ছে অভিশপ্ত জীবন। একসময় আমিও ছিলাম, আমি রিয়েলাইজ করি এটা এখনো। পড়াশোনা করে আপনি কি করবেন? চাকরি পাবেন না, কোথাও গেলে ঘুষ, এইটা সেইটা। এতগুলো টাকা যে আপনি ওয়েস্ট করতেছেন, কোথায় ওয়েস্ট করতেছেন? চাকরি পাবেন না, কোথাও গেলে ঘুষ, এগুলো বাদ দিয়ে দেন প্লিজ। এগুলো বাদ দিয়ে এই যে আমাদের দেশে যারা ইয়ং আছে, যে কিছুক্ষণ আগে আমার একটা ছোট ভাই আমাকে মেসেজ দিতে, ভাই মালয়েশিয়া আসতে গেলে কেমন বেতন কি, এদেরকে আপনি ফলো করেন। ইয়াং জেনারেশন যারা মনে করেন আপনার এখন পর্যন্ত বেকার, যারা একটু বিদেশে এসে যাতে কিছু করতে পারে, তারা যেন 70,000 টাকা 80,000 টাকায় মালয়েশিয়া, সৌদি এসব জায়গায় চলে আসতে পারে। তাহলে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা বাড়বে, দেশ উন্নত হবে, সব দিকে উন্নত হবে, বেকারত্ব কমে যাবে। এই বিষয় নিয়ে, বেকারত্ব কমানোর উপায়টা, এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও আজকে করব সন্ধ্যার দিকে, আপনারা অবশ্যই দেখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।